হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং তোমরা দেখছো আমার চ্যানেল ত্রিপুরা রকার্স। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিদ্যালয়ের পরিকাঠামো এবং মিড ডে মিল। আমি মিড ডে মিল প্রসঙ্গটাকে নিয়েই আমি শুরু করছি আজকে আমার আলোচনা চক্র। তো বন্ধুরা, আলোচনা শুরু করবার আগে আমি বলবো যে তোমরা আমার আগের ভিডিওতে অনেকেই সাবস্ক্রাইব করেছো, কিন্তু টিল নাও এখনো 60% ভিউয়ার্স সাবস্ক্রাইব করছে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, লাইক শেয়ার এবং কমেন্টস তো করবেই, পাশাপাশি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশন টিং টং করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই কিছুক্ষণ আগের খবর, আধা ঘন্টা বা 1 ঘন্টা হবে, 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা এরকমই হবে। আমি আমি যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর ঠিক 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টার মতো হবে। যে খবর উঠে আসছে বোধজং গার্লস স্কুল থেকে, সেখানকার বহু ছাত্রীরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে দুটো অ্যাম্বুলেন্সে করে এজিএমসি এন্ড জিবিপি হসপিটালে আনা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে এবং সেখানে 10 জনের মতো ছাত্রী খুবই অসুস্থ হয়ে পড়েছিল। যে সংখ্যাটা বলছি 10 জন, এটা সোশ্যাল বাংলার যে খবর, সোশ্যাল বাংলা এবং PB24 সেখান থেকে উঠে আসছে। তো ঘটনাটা হচ্ছে যে, এবং প্রাথমিক ধারণা, ঘটনাটার যে শুরু হয়েছে সেটা প্রাথমিক ধারণা করা হচ্ছে যে এটা হোস্টেলের খাবার খেয়ে বা মিড ডে মিলের খাবার খেয়ে এরকম হয়েছে। তো মিড ডে মিল হোক আর হোস্টেলের খাবারই হোক, সেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে দেওয়া হয়। মিড ডে মিল সরকারি প্রকল্পে দেওয়া হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী এই মিড ডে মিলটা শুরু করা হয়েছিল এই ইয়ে এখন তো হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। তো এর আগে যে ছিল সর্বশিক্ষা অভিযান যখন থেকে শুরু হয় তখন থেকে এই মিড ডে মিল প্রকল্প শুরু হয়। তো এই যে মিড ডে মিল প্রকল্প, এখানে ক্লাস 1 থেকে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের ফ্রিতে খাবার প্রদান করা হয়। তো তাদের একটা করা হয়েছে যে মানে নিউট্রিশনটা প্রপার ডায়েট মেনটেন করে তাদেরকে দিতে হবে। একদিন দিতে হবে, ডিম দিতে হবে, একদিন সয়াবিন, একদিন খিচুড়ি, একদিন মাংস, এরকম করে দিতে হবে। তো এই যে প্রকল্পটা, তো এই প্রকল্পটা বাস্তবায়ন করবার জন্য সমস্ত স্কুলকে নির্দেশ দিয়ে দিয়েছিল কেন্দ্র সরকার থেকে। তো এটার জন্য SMC কমিটির সঙ্গে আলোচনা করে তারপর SMC কমিটির রিকমেন্ডেশনে করতো, এই চাল মানে লোকালি পারচেজ করতো। লোকালি ওরা রেশন শপ থেকে বা রাশন শপ অথবা দোকান থেকে, যখন এই রাশন শপে অ্যাভেলেবেল থাকতো না তখন দোকান থেকে ওরা পারচেজ করতো। তো এটা লোকালি প্রকিউর হতো, কিন্তু দোকান থেকে যে পারচেজ করতো এটা রেশন শপের সেই রেটে হতে হবে এবং সরকার ধার্য করে দিয়েছিল যে এই রেটের মধ্যে এটা হতে হবে। এটা ছিল গাইডলাইন, এটা হচ্ছে গাইডলাইন, ছিল না, এটা হচ্ছে গাইডলাইন। তো এটার জন্য যে প্রপার ডকুমেন্টেশন, সেই প্রপার ডকুমেন্টেশন কিন্তু কোনো স্কুলই মেনটেন করেনি, কোনো একটা সিঙ্গেল স্কুল মেনটেন করেনি। গত বছরের ঘটনা, বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে মিড ডে মিল নিয়ে অনেক ভেজাল হয়ে গেছে। সেখানে শোকজ করা হয়েছিল HM থেকে আরম্ভ করে মিড ডে মিলের যে কমিটিতে যারা ছিলেন সমস্ত টিচারকে, কারণ সেখানে হঠাৎ করে পরিচর্যায় যান এই কালেক্টর সাহেব। তো সেখানে গিয়ে উনি দেখেন যে একদম বস্তাকে বস্তা চালে পোকা ধরে রয়েছে, পচে রয়েছে। তো এইগুলো ছাত্রছাত্রীদের এইরকম খাবার পরিবেশন করা হতো দিনকে দিন। তো এই যে অবস্থা, একটা মানে প্রপার কোনো সিস্টেমেটিক ওয়েতে চলছে না কোনো বিদ্যালয় প্রপার কোনো কিছুই ইমপ্লিমেন্টেশন করছে না প্রপারলি কোনো কিছু হচ্ছে না। কিন্তু টিচারদের নিযুক্তি দেওয়া হচ্ছে, লোকালি প্রকিউর করা হচ্ছে, বিল্ডিং বানানো হচ্ছে, ছাত্রদের এডমিশন হচ্ছে, দ্যাটস ইট।
কিন্তু তারপর যে ছাত্রদের যে ঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা সেটার জন্য প্যারেন্ট টিচার মিটিং, তারপর প্যারেন্ট টিচার মিটিংয়ের মধ্যে যেই অসুবিধেগুলো উত্থাপিত হয় সেই ইস্যুগুলো সঠিকভাবে প্রণয়ন করা, এগুলো হচ্ছে কিনা। তারপরে কি বিদ্যাজ্যোতি নাম দিয়ে একটা কি ছাতা মাতা একটা প্রকল্প আবার বাস্তবায়ন করবার জন্য হঠাৎ করে ধুম করে ঠাড়া পরে বোগা পড়বার মতো মানুষের ঘাড়ে ধারাম করে চাপিয়ে দিল এই বিদ্যাজ্যোতি প্রকল্প। এটা না থাকতো তাহলেও চলতো, কারণ বিদ্যাজ্যোতি প্রকল্পের যেই প্রভিশনগুলি ছিল সেই প্রভিশনগুলি RTE অ্যাক্ট 2009-এ অলরেডি উল্লেখিত। ক্লজ 21 থেকে ক্লজ 32 পর্যন্ত এগুলি মানে একদম মানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। এটার জন্য বিদ্যাজ্যোতি প্রকল্প নাম দিয়ে ক্লজ 21 থেকে ক্লজ 32 পর্যন্ত RTE অ্যাক্ট 2009-এর এটা বাস্তবায়িত করবার জন্য এটা দরকার পড়ে না। এটা কার জানি চাটুকারিতা, কি করছে কি না, এটা পয়সা খাবার ধান্দা মনে হয়। এর মধ্যে পয়সা দিয়ে ভর্তি করো স্কুলের মধ্যে, আগে তো পয়সাও মানে আমাদের তো অ্যাকচুয়ালি আমাদের সংবিধানের মধ্যে আছে, এটা সংবিধানের প্রভিশন যে ফ্রিতে ছাত্রছাত্রীদের এবং বিদ্যার্থীদের ক্লাস 8 পর্যন্ত একদম নিঃশুল্ক পড়াশোনা করাতে হবে। কিন্তু বিদ্যে কিন্তু না, আমাদের সংবিধানের আর্টিকেলে আছে যে বিদ্যে ব্যবসা হতে পারে না একদম, আর বিদ্যেটা ব্যবসায় যেন পরিণত না হয় এটার জন্য অনেক কিছু প্রভিশন দিয়ে রেখেছে আমাদের সংবিধানে। কিন্তু বিদ্যেটাকে ব্যবসায় পরিণত করেছে এবং বিদ্যেটাকে মানে সাংঘাতিকভাবে এখন এক্সপ্লয়েট করা হচ্ছে এডুকেশন সেক্টরটাকে। বিদ্যে ব্যবসা এবং বিদ্যের সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েছে অনেকেই, টিচার থেকে আরম্ভ করে নেতা মন্ত্রীরা পর্যন্ত। এটা বলতে দ্বিধা নেই, কারণ অলিগলিতে তোমরা দেখবে যে স্কুলের টিচাররা বিভিন্ন ধরনের যে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে সেখানে ওনারা গিয়ে পাঠদান করছেন। হ্যাঁ, একদিকে মাইনে গুনছে আর একদিকে ওরা সেখানে করছে, গিয়ে ওনারা ফ্যাকাল্টি হচ্ছে, কোচিং দিচ্ছে, এক্সট্রা কোচিং, বায়োলজি, সায়েন্স, ফিজিক্স, ম্যাথস, ইংলিশ, এটার জন্য আলাদা আলাদা ইনস্টিটিউটে আলাদা আলাদা সময়ে ওনারা যান। ওনাদের অতি ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে ওনারা স্টুডেন্টদের আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করছেন আলাদা প্রাইভেট ইনস্টিটিউশন খুলে, আলাদা প্রাইভেট ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত হয়ে। এটার জন্য কোনো স্ক্রুটিনি নেই, কিছু নেই। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে এসএমসি কমিটি, যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, স্কুলের যে সংবিধান আছে, স্কুলের সেই সংবিধানে স্কুলের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের মধ্যে দেওয়া আছে যে এসএমসি কমিটিতে কোনো রাজনৈতিক লোক এসএমসি কমিটির মেম্বার হতে পারবে না। সে গ্রাম প্রধানই হোক বা সে কোনো মানে ইলেক্টেড মেম্বার হোক বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত কোনো পার্সোনালিটি হোক, সে কখনো এসএমসি কমিটির মেম্বার হতে পারবে না। স্পষ্টভাবে বড় বড় হরফে লেখা, এটা প্রভিশনে আছে এসএমসি কমিটির। শুধু তাই না, এবং আরেকটা প্রভিশন হচ্ছে স্কুলের যে প্রপার্টি, স্কুলের যে অ্যাসেট, ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল অ্যাসেট, এই ইমুভেবল অ্যাসেটগুলো কোনো রাজনৈতিক দলের কাজে দেওয়া যাবে না। ডিউরিং স্কুল আওয়ার তো একদমই না, যেদিন স্কুল বন্ধ থাকে তার জন্য আগাম জানাতে হবে এবং এটা ডিএম থেকে পারমিশন নিতে হবে, জানাতে হবে কি কারণে, এবং এটার জন্য এবং স্বচ্ছতা মেনটেন করতে হবে এবং ট্র্যাঙ্কুয়ালিটি মেনটেন করতে হবে, সভারেনিটি মেনটেন করতে হবে। কিন্তু কোথাও কি ফলো হচ্ছে এই নিয়মগুলো? নিয়ম তো আছে, কিন্তু নিয়মের তো ব্যাং, বুড়ি আঙ্গুল, কাঁচা কলা দেখাচ্ছে। গত পরশু দিনেরই তো খবর,
ধনপুরের কোন স্কুলে জানি অখিল ভারতীয় ছাত্র পরিষদের তথাকথিত নেতা নেত্রীরা সেখানে কি যেন একটা আয়োজন করেছিল, কি একটা ফিষ্টি মিষ্টি হবে, ফষ্টি নষ্টির আয়োজন করেছিল। আয়োজন করে সেখানে দেখা গেছে, এখানে দেখাচ্ছে যে এখানে এই খাবারের প্লেট পড়ে আছে, চিপসের প্যাকেট পড়ে আছে, যা খুশি তার নোংরা করে দিয়ে গেছে একদম। এটা দেখালো, এটা দেখানো হয়েছে PB24-এ, এটা নিয়ে আলোচনা হয়েছে। তবু স্কুল কর্তৃপক্ষ কুম্ভ নিদ্রায় এখনো ঘুমন্ত অবস্থায়। এগুলো কখন যে ঠিক হবে? কারণ আমাদের অ্যাকচুয়ালি এখনো কিন্তু কোনো শিক্ষা বা স্বাস্থ্যমন্ত্রী বলতে কেউ নেই, পার্টিকুলার কেউ নেই। আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরগুলো দেখছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একা কিভাবে এতগুলো দপ্তর সামলাবেন? এই জন্যই তো ভাগ ভাগ করা এগুলোর জন্য আলাদা আলাদা সেরকম যারা জানে, যাদের এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে দিয়ে এগুলো চালানো উচিত। উল্টোপাল্টা মানুষকে দিয়ে চালালে এগুলো হবে না। এই যে যেমন আজকে এটা ধরা পড়লো, এই যে ছাত্রীরা এই অসুস্থ হয়ে পড়লো, তো এমন তো বিগত দিনে দেখা গেছে। এই যে এই বিজেপি 2018 সনে মার্চ মাসে যখন প্রথম মন্ত্রিসভা গঠন করলো, 18 থেকে এখন পর্যন্ত যদি গ্রাফটা টানা হয়, এত এত স্কুলে এত এত ছাত্রছাত্রীরা এত বার অসুস্থ হয়েছে যে এই মিড ডে মিল প্রকল্প যখন থেকে প্রণয়নের প্রথম দিন থেকে এই বিজেপি সরকার গড়া পর্যন্ত এত কিন্তু অসুস্থ হয়নি। তখন একটা নিয়মাবলী ছিল। সবচেয়ে থেকে বড় লস হয়েছে আমাদের 10,323 শিক্ষকদের বিতাড়িত করে, তাদেরকে টার্মিনেট করে। অ্যাকচুয়ালি কিন্তু 10,323 সংখ্যাটা ছিল না, সংখ্যাটা ছিল 464 জনের মতো। তাদের বিরুদ্ধে টার্মিনেশন লেটার ছিল। তারপর ওনারা এটাকে ছলচাতুরি করে অনেক কিছু করে ওদেরকে টুপি পরিয়ে তারপর এরকম এই কাজটা করলো আর কি, 10,323-কে টার্মিনেট করলো। তো 10,323-এর টিচাররাও বোকার মতো যে যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে ওরা পয়সা দিয়েছে। যে এই রাজনীতির রাজনীতিবিদরা এসে ওদেরকে বলেছে, পলিটিশিয়ানরা এসে বলেছে যে তোমরা আমাদের পাশে থাকো, আমরা তোমাদেরকে সবকিছু করে দেবো, সব ব্যবস্থা করে দেবো। কয় ঘন্টা লাড্ডু, কিছুই হয়নি। ওনাদের মাথা খাটিয়ে দেখা উচিত ছিল প্রথম থেকেই। যখন বাম আমলে যখন ওদের চাকরিটা যায়, ওদের বিরুদ্ধে কেস কে করেছিল? প্রথমে কিন্তু কেস করেছিল মুষ্টিময় কতজন। তারপর এটাকে আমাদের প্রাক্তন অনারেবল চিফ জাস্টিস শ্রী দীপক গুপ্তা এটাকে ক্লাব করে দেয়। এটা কিন্তু ছিল গুয়াহাটি বেঞ্চে। গুয়াহাটি বেঞ্চ থেকে তারপর যখন ত্রিপুরা হাইকোর্ট হয়, তখন ত্রিপুরা হাইকোর্টে আমাদের এখানে এটা শিফট হয়ে আসে, অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে আসে, নট শিফট, এটা ট্রান্সফার হয়ে আসে। তো ঘটনা হচ্ছে, যখন এটাকে ক্লাব করা হলো, ক্লাব করবার পর যখন চাকরিটা গেল, চাকরিটা কার গেল? টিচারদের চাকরি কি কারণে গেল? একটা মেমোরেন্ডাম, সেই মেমোরেন্ডামটাকে বাতিল বলে ঘোষণা করা হলো। তো মেমোরেন্ডাম বাতিল বলে ঘোষণা করা হয়েছে, সেটা তো মেমোরেন্ডামটা কে তৈরি করে? মেমোরেন্ডামটা তৈরি হয় ক্যাবিনেট অ্যাপ্রুভেল পর, ক্যাবিনেট ডিসিশনে। তো ক্যাবিনেট ডিসিশনে এই মেমোরেন্ডামটা তৈরি হয়। তো এই মেমোরেন্ডামটাকে বাতিল বলে ঘোষণা করেছিল হাইকোর্ট। তো হাইকোর্ট যদি বলে যে এটা বাতিল, কিন্তু এটা স্টেট পার্লামেন্ট, এটা স্টেট লেজিসলেচার, একটা স্টেট লেজিসলেচারকে এটাকে যদি বাতিল বলা হয়, এটা কিভাবে মানে করা হলো, সবাইকে এই টার্মিনেট করা হলো? এটা তার ওদের দোষ না, এটা পার্লামেন্টারি ডিসিশন। একটা পার্লামেন্টারি ডিসিশনকে অবৈধ বলেছে। তো সেটাকে যদি অবৈধ বলা হয়, তো এটা ট্রায়াল হওয়া দরকার ছিল, এই মেমোরেন্ডামটার ট্রায়াল হওয়া দরকার ছিল, এবং স্টেট গভর্নমেন্টকে প্রভিশন দেওয়া হতো যে যেহেতু এতগুলো টার্মিনেট করা হচ্ছে, এটা একটা স্টেট লেজিসলেচারকে অবৈধ বলে, তাহলে এটাকে চেঞ্জ করবার জন্য সরকারকে সুযোগ দেওয়া হতো যে না, ঠিক আছে, এই যে পার্টিকুলার যে টার্মিনোলজি বা পার্টিকুলার যে প্রভিশনগুলো আছে, যেই প্রভিশনের কারণে সেটাকে বাতিল বলা হয়েছিল, তো সেইটাকে। আরেকটা কথা, 370 ধারা তো শেষ হয়নি। 370-এর এটাকে বাতিল বলেছে কে? কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টারি ডিসিশন, নট কোর্ট ডিসিশন।
এটা পার্লামেন্টারি ডিসিশন। তো এটা যে হয়েছে এটাও কিন্তু পার্লামেন্টারি ডিসিশন। এটা কোর্ট যতই বলুক, সরকারের হাতে কিন্তু ইয়েটা ছিল, পাওয়ারটা ছিল তাদেরকে রিটেন করবার। পাওয়ার কিন্তু সরকারের ছিল, ডিসক্রিশনারি পাওয়ার কিন্তু স্টেট গভর্নমেন্টের সব সময় অলওয়েজ দেয়ার। তাহলে সরকার কেন সেই ডিসক্রিশনারি পাওয়ারটা ইউজ করেনি? ঠিক আছে, ফান্ড আসছে, ফান্ড এখান থেকে ওখান থেকে সেখান থেকে, আরে ওরা তো সবসময় 25% কেটে রেখেছে সমস্ত এমপ্লয়ির কাছ থেকে, ওদের কাছে ফান্ডের কি করে অভাব হতো? তারপর যখন রিকমেন্ডেশন হয়ে যেত যে না ঠিক আছে তাদেরকে আমরা রিটেন করেছি, এরপর তাদের যে শর্ত ছিল এই RTE Act 2009-এর আমরা প্রণয়ন করেছি, সরকার সেটা করতো। সরকারকে সেটা একটা যে সুযোগ দেয়নি এমন না, দিয়েছিল, কিন্তু তাও এক্সটেন্ড করা যেত, কারণ এটা ছিল পার্লামেন্টারি ডিসিশন। একটা পার্লামেন্টারি ডিসিশন হুট করে কেউ এটাকে অবৈধ বললেই ঠুক করে এটা হয় না, শেষ হয়ে যায় না। আর সুপ্রিম কোর্টে যখন কেসটা যায়, কার এগেনস্টে ছিল? টিচারদের এগেনস্টে। টার্মিনেট কে করলো? দপ্তর। তো দপ্তরের মধ্যে যে অধিকর্তা, তারপর এই যে ইয়েটা স্টেট লেজিসলেচারটা যে বানানো হলো, এটা কোন ডিপার্টমেন্ট বানালো? GAPNT। কেস হওয়া দরকার ছিল এডুকেশন এন্ড GAPNTর বিরুদ্ধে, হয়েছে কি? শুধুমাত্র এডুকেশনের বিরুদ্ধে হয়েছে, GAPNTর বিরুদ্ধে কি হয়েছে? তো পাশে আছি মানে কি? সরকার বলেছিল তখন পাশে আছি, তখন দরকার ছিল 10,323-এর শিক্ষকগণরা, ওনারা যদি এডুকেশন এবং GAPNTর বিরুদ্ধে কেসটা করত, তাহলে কিন্তু ওনাদের চাকরি থেকে যায়, কারণ এটা পার্লামেন্টারি ডিসিশন ছিল। তখন আদালতও বলতো না ঠিক আছে, ওই জায়গায় ওদেরকে টুপি পরিয়েছে, ওই জায়গায় ওদের ভুলটা হয়েছে। ওরা যদি সবাই একত্র হয়ে এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ GAPNTর বিরুদ্ধে কেস করত, ওদের চাকরি টিকে যেত। ওরা ওই জায়গাতেই ভুল করে ফেলেছে, এই ভুলের খেসারত এখন তাদের দিতে হচ্ছে। এ হচ্ছে ঘটনাটা। আর তার জন্য অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় এই মানে যা খুশি তাই চলছে। আনএমপ্লয়মেন্টের এমন একটা ধারা এখন JRBTর মধ্যে, যেখানে মিনিস্ট্রিয়াল পোস্ট, এই মিনিস্ট্রিয়াল পোস্টে 10,323-এর অনেকে চান্স পেয়েছে, খোয়াই দিয়ে, আমবাসা দিয়ে, তারপর মনু দিয়ে, অনেকেই চান্স পেয়েছে, আগরতলা থেকে পেয়েছে। তো অনেকেই 10,323 থেকে চান্স পেয়েছে, ওনাদের দরকার, ওনারা পেয়েছে, ঠিকই আছে। বাট ওনারা যদি আজকে ওনাদের প্রফেশনে থাকতো, টিচিং প্রফেশনে থাকতো, তাহলে এই পোস্টগুলি কিন্তু বেকাররা পেত। তো এটা কিন্তু সরকারের একটা মারাত্মক বড় ভুল। ওনারা কিন্তু সাংঘাতিকভাবে এক্সপ্লয়েট করছে বেকারদের এবং রাজ্যবাসীকে। এই যে মিড ডে মিল প্রসঙ্গটা আমি বলছি, মিড ডে মিলের মধ্যে কি দরকার ছিল? মিড ডে মিলের মধ্যে দরকার ছিল যে প্রপার স্ক্রুটিনি এবং সুপারভিশন। এখানে মিড ডে মিল প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ক্লাস্টারের মধ্যে দেওয়া আছে। স্কুল ইন্সপেক্টরেট যে আছে, স্কুল ইন্সপেক্টর যে থাকে, এটা যে ইয়ে থাকে DEO, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তাদের প্রত্যেক দিনের রিপোর্ট দেবার জন্য যদি বলতো ডাইরেক্টর, তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। প্রত্যেক দিন, বিশেষ করে ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স, তাদের এবং তাদের উইকলি রিপোর্ট, অ্যাজ ওয়েল এজ তাদের স্বাস্থ্য কিভাবে হচ্ছে, উইকলি বা মান্থলি তাদের স্বাস্থ্যের জন্য একজন থাকতো, ফার্মাসিস্ট বা MBBS ডক্টর, প্রত্যেক একটা জোন ভাগ করে ওই জোনে থাকবে, সে প্রত্যেকটা স্কুলে ভিজিট করবে। এবং মিড ডে মিলের জন্য একজন ফুড ইন্সপেক্টর থাকবে, ডেডিকেটেড ফুড ইন্সপেক্টর, সে ঘুরে ঘুরে প্রত্যেকটা স্কুলে ভিজিট করবে এবং প্রত্যেক দিন খাওয়া তৈরি হবার পর টেস্ট করে তারপর বাচ্চাদেরকে পরিবেশন করা হবে। একটা ডেডিকেটেড একজন ফুড ইন্সপেক্টর দরকার। এটা প্রণয়ন করেছে? করেনি। কেন করেনি? পয়সার কি অভাব আছে স্টেট গভর্নমেন্টের কাছে? না তো। আমাকে বলো, আচ্ছা টাকা কিভাবে ফেরত যায়? টাকা ফেরত যাওয়া মানে কি আমাদের এখানে টাকার অভাব নেই? এটাই তো, প্রত্যেক অর্থ বছরে টাকা ফেরত যায়, অথচ বলে টাকা দেয় না, কেন্দ্র থেকে টাকা আসে না, এইরকম বাঁশি বাজায়, সবসময় ঢোল বাজায়, ভাঙা ঢোল বাজায়। টাকা সবসময় আসছে, কিন্তু সেগুলো ইউজ হয় না, অর্ধেক ইউজ হয়, অর্ধেক পকেটে ঢুকে, আর বাকি ফেরত যায়।
100% থেকে 25% ইউজ হয়, 25% পকেটে ঢুকে 50% ফেরত যায় সেন্ট্রালে। এই হচ্ছে খেলা। এইভাবে চলছে আমাদের রাজ্যের ফাইন্যান্স। এগুলোর প্রপার ইনভেস্টিগেট হওয়া উচিত। প্রপার ইনভেস্টিগেশন হলে তখন ধরা পড়বে রাঘব বয়ালরা কাদের কাদের পকেটে কত কত ঢুকেছে। অনেক মানে বিরাট বড় বড় মানি ট্রেল এটার মধ্যে আসবে। ইলেকট্রাল বন্ড নিয়ে যেমন মানি ট্রেল ধরা পড়েছে, এইরকম ভাবে আমাদের এখানেও যদি এইটার ইনভেস্টিগেশন হয় এরকম মানি ট্রেল ধরা পড়বে। অনেক রাঘব বয়াল, অনেক আইএএস অফিসাররাও এটার মধ্যে ফেসে যাবে। কারণ 25% যে কেটে রাখছে এটার প্রভিশন কই, এটা কোথায় যাচ্ছে 25%? তারপর যখন টাকাগুলো হচ্ছে না, বাজেটে যখন এলোকেট করা হয়, বলা হয় যে তোমরা এই 1 কোটি টাকা খরচা করবে, এরপর দেখা গেল যে 50,000 থেকে 60,000 টাকা খরচা করেছে, তাহলে এই 40-50,000 টাকা যখন অব্যয়িত থেকে যায়, সেই অব্যয়িত টাকাটা কোথায় যায়? এই অব্যয়িত টাকাটা ফেরত চলে যায়। আর এই যে অব্যয়িত রয়েছে, তাহলে তোমাদেরকে যে একটা বলা হয়েছিল তোমরা এই যে পরিকাঠামো তোমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তোমরা এইগুলো ইমপ্লিমেন্ট করো ওই অমুক জায়গায় তমুক জায়গায়, কিন্তু তোমরা কেন করোনি? এটার প্রত্যেক দিনের রিপোর্ট কি নেওয়া হয়েছে? এটার জন্য প্রপার স্ক্রুটিনি, প্রপার ভিজিলেন্স দরকার। এখানে ম্যান পাওয়ার দরকার। আর এখানে কন্ট্রাকচুয়ালি ম্যান পাওয়ার দিলে হবে না, সেও চাইবে নিজের পকেটে ঢুকাতে। সেখানে রেগুলার হতে হবে এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার পাওয়ার দিয়ে ওকে রাখতে হবে। এবং সেখানে সেরকম আগে ইনফ্রাস্ট্রাকচার দরকার। ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং বানালে ইনফ্রাস্ট্রাকচার হয় না, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার না, আসল হচ্ছে পরিকাঠামো। ইনফ্রাস্ট্রাকচার মিন্স বাংলাতে পরিকাঠামো উন্নয়ন করতে হবে। পরিকাঠামো উন্নয়নের মধ্যে হচ্ছে এই যে আমি বললাম, এই ভিজিলেন্স অফিসার, এরপর ফুড সেফটি অফিসার, তারপর একজন স্বাস্থ্য বিভাগের থেকে হয় এমবিবিএস, না হলে একজন বি ফার্মা কাউকে রাখতে হবে। সে চেক আপ করবে, অলওয়েজ চেক আপ করবে ছাত্রছাত্রীদের, জোন ওয়াইজ, জোনাল, এই জোনের মধ্যে এই চিকিৎসক। এরপর প্রত্যেকটা স্কুলে একজন রাখতেই হবে, প্রত্যেক স্কুলে একজন ফার্মাসিস্ট রাখতেই হবে। পরিষ্কার কথা, ফার্স্ট এডের জন্য, এটার জন্য, ওটার জন্য। এবং প্রত্যেকটা স্কুলে একজনকে হয় ট্রেনিং দিয়ে আর না হলে ডেডিকেটেড ফুড সেফটি অফিসার রাখতে হবে। সে প্রত্যেক দিন খাবার পরিবেশনের আগে সে নিজে টেস্ট করে দেবে এবং সেটার রিপোর্ট সে দেবে। সেটার রিপোর্ট সে ডিস্ট্রিক্টে জমা দেবে, ডিস্ট্রিক্ট থেকে সেটা ফরওয়ার্ড হবে, ডিস্ট্রিক্ট থেকে সেটা সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড হবে ইমেইলে ফরওয়ার্ড হয়ে যাবে কোথায়? ডাইরেক্টরেটে। এটার উপর ভিত্তি করে সমস্ত কিছু কন্ট্রাক্ট দেওয়া হবে। এই যে আঙ্গনবাড়ি কর্মীদের রাখা হয়েছে, আশা কর্মীদের রাখা হয়েছে স্কুলের মধ্যে, কিভাবে ওদেরকে সিলেকশন হয়েছে? এসএমসি কমিটির মাধ্যমে সিলেকশন হচ্ছে। কেন? ওরা স্কুলে কাজ করছে, ওদের সিলেকশন এসএমসি কমিটি কেন করবে? ওদের সিলেকশন হবে দপ্তর থেকে, দপ্তর করবে ওদের নিয়োগ। তাহলে ওদের রেসপন্সিবিলিটি, দায়ভার থাকবে দপ্তরের, স্কুল চলছে দপ্তরে। এসএমসি কমিটি শুধু দেখবে যে আইনানুগ ব্যবস্থাগুলো, সমস্ত এইগুলো সাইডের গুলো দেখবে। নিয়োগের মধ্যে এসএমসি কমিটি কি করবে? কি ফালতু সমস্ত কিছু, যা খুশি তা খাট আসে দল, কিচ্ছু জানে না নিয়ম কারণ। স্কুলের ওয়াল ভেঙে পড়ে, ছাদ ভেঙে পড়ে। স্কুলের কি শুধু বিল্ডিং বানালে কি হয়ে গেল? এভাবে কি স্টুডেন্টরা কি বিদ্যাদান হবে? আগের দিনে কি বিল্ডিং ছিল? আমাদের স্বামী বিবেকানন্দ যখন স্কুলে যেতেন তখন কি বিল্ডিং এ যেতেন? আসল হচ্ছে পরিকাঠামো, পড়াশোনা কিভাবে দেবে। টিচারদের সেরকম ভাবে এফোর্ট দেওয়ার জন্য তাদেরকে প্রতিনিয়ত প্রোৎসাহন দিতে হবে। টিচাররা তো প্রোৎসাহন পায় না দপ্তরের কাছ থেকে, কারণ দপ্তর সবসময় একটা কি বলে এটাকে, ওই পলিটিক্সের পেছনে ওই বায়াস থাকে, মানে একটা ট্রান্সফারের একটা ভয় ওদের মধ্যে সঞ্চার করে রাখে, যে তোমরা যত বেশি দলগত শাসক দলের পেছনে থাকবে তত তোমরা সঠিকভাবে থাকবে। আর না, বাস তোমাদের আর কোনো ডিউটি করতে হবে না, তোমরা বাড়িতে বসে টিউশন করো, তোমাদের আমরা কোনো কিছু করবে না। আরে আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছিলাম, আমি সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরের সঙ্গে আমি কথা বলেছিলাম। ডাইরেক্টর আমাকে কি বললে জানো?
উনি বলেছেন যে আমি উনি উনি যে জায়গায় থাকেন সেই জায়গার, আমি জায়গাটার নাম বলবো না, ওই জায়গায় দুজন HM কে উনি পরপর দুবার পাঠিয়েছেন, কিন্তু পরপর দুবার সেখান থেকে ওই HMরা নিজেদের ইয়ে করে বদলি করে আবার সদরে এসে পড়েছে সেই জায়গা থেকে। বুঝতে পেরেছো কোন জায়গায় এটা? আরে বাবা, প্রথমে বলে চাকরি পায় না, আর এখন চাকরি পেয়ে সেখানে এই অদল বদল করে পুরুষকে পাঠিয়েছিল। মহিলা হলেও তবু একটা কনসিডারেশন ঠিক আছে ছিল। মহিলাদের থাকতে হবে 5 থেকে 10 কিলোমিটারের বেসার্ধে, পুরুষদের যেখানে খুশি পাঠানো যায় এত গরমের মধ্যে, এত ঝড় বাদলার মধ্যে। একই জায়গায় দেখা যাচ্ছে যে কি কয় মিয়া বিবি একই জায়গায় চাকরি করছে বছরকে বছর। এইভাবে পরিকাঠামো উন্নত হবে? মিয়া বিবি দেখা যাবে 100 জনের মধ্যে 99 জনই 99 টাকা বলেই মিয়া বিবি একই ইয়েতে ডিস্ট্রিক্টে কাজ করছে। একটা ইন্টার এরিয়া কমিউনিকেশন নেই কোনো দপ্তরের সঙ্গে আরেকটা দপ্তরের। সাপোজ এডুকেশনের সঙ্গে ইলেকট্রিসিটির সঙ্গে পুলিশ। এমন তো আছে যে এডুকেশনে চাকরি করে, ওর হাজবেন্ড বা ওয়াইফ চাকরি করে ইলেকট্রিসিটি বা পুলিশে। তাহলে এটার জন্য এটার কেন একটা সিঙ্গেল ডেটাবেস বানায় না, একটা ইন্টার এরিয়া কমিউনিকেশন করে, যেমন জিএপিএনটি দপ্তরকে এটা এই ডেটাটা মেনটেন করতে, এই ডেটাটা মেনটেন করতে বলে না? এই ডেটা তো মেনটেন করা উচিত। তাকে কোথায় প্লেস করবে সেই রকম ভাবে সার্কামস্টেন্সেস বুঝে প্লেস করবে, এবং একসঙ্গে মিয়া বিবি একসঙ্গে কাজ করছে। বাহ, এটা কোথাও নেই, শুধুমাত্র ত্রিপুরায় এটা পসিবল, এছাড়া অন্য কোনো জায়গায় এটা পসিবল না। এমনিতেই চাকরি নেই, আর এখানে মিয়া বিবি বসে বসে রসে একদম মজ্জায় খাচ্ছে। এটা কখনো এইভাবে উচিত না। তাহলে গন্ডারের চামড়া হয়ে যায়, তেল বেড়ে যায় শরীরে, কাজ করতে ইচ্ছে হয় না, নিজেদের দায়িত্ব পালন করে না সঠিকভাবে কেউ। আমার কথায় যদি তোমরা সহমত পোষণ করো তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এই যে 2022-এ যে যারা টেট পরীক্ষা দিয়েছিল এখন পর্যন্ত তাদের ইয়ে দেওয়া হয়নি, আমি খোঁজ নিয়েছিলাম, তখন আমি জানতে পেরেছিলাম যে প্রথমে বলেছিল যে কেস নিয়ে, কেসের জন্য সরকার ইয়ে করতে পারছে না। তখন আমি বললাম যে কিসের কেস? বলো রিজার্ভেশন ক্যাটাগরির কেস। তো আমি বললাম রিজার্ভেশন এটা তো শেষ হয়ে গেল। বললো না সুপ্রিম কোর্টের মধ্যে হ্যান ত্যান। তখন আমি বলেছিলাম যে না, সুপ্রিম কোর্টের মধ্যে এরকম কোনো কেসই হয়নি, তাহলে কেস নাম্বারটা দিন। ওরা কেস নাম্বার দেয় না। তখন আমি বুঝে পেলাম বাটপারি। তারপরেই তো কিছুদিন আগে, যেমন আমি গতকাল কি আমি আমার ভিডিওতে বলেছিলাম ঘটনাটা, যে ডিএলএড এবং বিএড বা বিএলএড এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যেটা নিয়ে কেস হয়েছে। এই বিষয়টা ছিল, এই বিষয়টা তো খুলসা করে কখনো না দপ্তর থেকে না কোথাও থেকে কোনো কিছু ওরা খুলসা করে বলেনি। অথচ 2022-এ ক্লিয়ার, 2022 থেকে ওরা ওয়েট করছে, এখন 2024, 2023-এ নিয়োগ হয়নি। শুধু কি তাই? গতকালকে জানিয়েছিলাম আমি যে 67 জন, 67টা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের চাকরি দেবার জন্য একটা পোস্ট তৈরি করেছে। ওদের এয়ারপোর্টে হ্যান ত্যান বংসং বক্কর চক্কর জায়গাতে ওদেরকে ইয়ে দেওয়া হবে, পোস্টিং দেওয়া হবে। কেন কেন? এই যে 67টা পোস্ট বেকারদের দেওয়া হতো, তাহলে 67 জন বেকার পরিবার বেঁচে যেত। সরকারের কি পলিসি এগুলি? কেউ কি মায়ের পেট থেকে শিখে আসে? সবাই কি অভিমন্যুর মতো ঢুকে যাবে চক্রভিউহে? হয়তো অভিমন্যুর কি হলো, ঢুকে গিয়ে আর কি জীবিত বেরোতে পেরেছে চক্রভিউ থেকে? মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, এক্সপিরিয়েন্স গ্যাদার হয় চাকরি পেলে। তো তাদেরকে তুমি তৈরি করো এমন ভাবে, যারা নিচের ক্রমে আছে তাদেরকে প্রমোশন দিয়ে সেই পোস্টে নিয়ে যাও। কেন তুমি কন্ট্রাকচুয়াল তুমি নেবে? কেন রেগুলার নেবে না? প্রথমে তুমি রেগুলার নেবে, তারপর তুমি আবার অবসরপ্রাপ্তদের দিয়ে তুমি কন্ট্রাকচুয়াল হিসেবে চালাবে। এটা কোন ধরনের ফাইজলামি? অথচ পোস্টগুলো হচ্ছে রেগুলার। এটা কোন ধরনের ফাইজলামি? বেকারদের সঙ্গে
ইয়ে খেলা হচ্ছে, ছিনিমিনি খেলা হচ্ছে, সমাজ ব্যবস্থাটাকে একদম রেপ করে দিয়েছে। উল্টো পাল্টা মানুষে এই জন্য তো ভরে যায়, সবাই তেল হয়ে যায়, সবার শরীরে তেল বেঁধে গেছে। আরেকটা কথা বলা ভালো, আমার কমেন্ট বক্সে দেখেছি অনেকে সরকারের প্রতি অনেক কিছু কমেন্ট করছে। যদি সেরকমই হয় তাহলে তোমরা আমাকে বলো, যদি তোমাদেরকে চাকরি দেওয়া হয় তোমরা কি সরকারকে আর এরকম গালি দেবে কি দেবে না? গিরগিটির মতো কখনো রং বদলাবে না। সবার কাছে আমার একটাই আপিল, যে সঠিককে সঠিক বলা শেখো, বেঠিককে বেঠিক। সরকার কখন বেঠিক হয়? যখন তার সিটিজেনরা, রেসিডেন্টসরা বেঠিক হয়। 100 জনের মধ্যে 30 জন সঠিক, 70 জন বেঠিক। সেই 70 জন বেঠিকের থেকেই তো সরকারটা গঠন হবে, মেজরিটি। তাহলে বেঠিক সরকার চলবে, বেঠিক তখন এই সরকার সেই 30 জন যে সঠিক, এই সঠিককে বেঠিক বানাবার চেষ্টা করবে। এটাই হচ্ছে নিয়ম, এই হচ্ছে কনস্টিটিউশনাল যে সিস্টেম। তো এর জন্য আগে এই যে 70 জন, এই 30 জন থেকে শিখতে হবে কিভাবে সঠিক হতে হবে। এই 70 জন থেকে যদি 30 জনও সঠিক হয়ে যায়, বাকি 40 জন হতে হবে না। 30 জন সঠিক হলে সেই 30 আর 30 মিলে 60 জন হয়ে যাবে। তখন সেই 60 জনের মেজরিটি সরকার হবে। তখন এই সরকারটা তখন 40 জনকে ঠিক করতে পারবে। এই জন্যে সবসময় নিজের যে জায়গাটাতে থাকবে সেই রকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকবে। চাকরি পাই, যেটা পাই, এটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার। এটা আমাদের ন্যায্য অধিকার, আমরা চাকরি পাবো, দিতে হবে সরকারকে। সরকারের দপ্তর চালাতে হলে লোক নিয়োগ করতে হবে, ম্যান পাওয়ার রিসোর্সেস দরকার। এবং এই যে বিজেপি গভর্নমেন্ট গঠন করবার পর এই যে আদানিকে সব বিক্রি করে দিয়েছে, এভরিথিং আদানিকে দিয়ে ফেলেছে। সমস্ত রিসোর্সেস, যত পাবলিক রিসোর্সেস আছে, সমস্ত যত অ্যাসেট আছে পাবলিকের, সমস্ত অ্যাসেট অ্যান্ড রিসোর্সেস সমস্ত আদানিকে দিয়েছে, কিছু কিছু আম্বানিকে দিয়েছে। যদি এটা আজকে টাটা গ্রুপসকে দিত, টাটাকে দিলে তবুও কাজে লাগতো, কারণ টাটা কিন্তু সবচেয়ে থেকে বেশি দান করে। নিজেদের সারপ্লাস যে প্রফিট থাকে, সারপ্লাস, সেই সারপ্লাস প্রফিট থেকে ওরা সরকারকে দান করে থাকে টাটা গ্রুপস। মনে রাখবে এই কথাটা। কিন্তু আদানি আম্বানি দান করে না। এই জন্য সরকার আদানিকে প্রেফার করে। এর আগেও তো বিজয় মালিয়া ভেঙে গেল, কিংফিশারের মালিক, নীরব মোদী ভেঙে গেল, মেহুল চোকসি ভেঙে গেল। তো এখনো তো তোমরা দেখেছো, তোমরা সচক্ষে দেখেছো জিনিসটা, তোমরা আষ্টে পৃষ্ঠে ফিল করেছো জিনিসটা, যে যখন তোমরা এজ এ রিটেল ইনভেস্টর তোমরা ইনভেস্ট করেছিলে শেয়ার মার্কেটে এই ডিউরিং ইলেকশন পিরিয়ড, তারপর প্রথমে কি হাইক হয়েছিল শেয়ার প্রাইস। যেই না দেখা গেল যে এই বিজেপি সরকার ডুবতে বসেছে, ঠাস করে এমন ডাউন হলো, ধাপাস করে পড়লো, রেকর্ড পরিমাণ পড়লো, যেটার আমাদের করোনা পিরিয়ডও এত পড়েনি, যেটা এই সরকারের যে ডামাডোল অবস্থা দেখে পড়লো। এটা কি তার মানে? এটা ইনফ্লুয়েন্সড না? এটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড না? আর কি বলবো? তোমরা যদি জেগে জেগে ঘুমাতে চাও, ঘুমিয়ে থাকো। তোমাদের যা করবার, তোমাদের যদি এটা চাই, চাকরি চাই, মিন্স চাই, সবাই একসঙ্গে রাস্তায় নামো। রাস্তায় নেমে এক্ষুনি জবাব দাও, সবাই একসঙ্গে হোক। একসঙ্গে হয়ে যে না, আমার জেআরবিটি চাকরি দরকার, আমার শিক্ষা দপ্তরে চাকরি দরকার, আমার পুলিশে দরকার, আমার ফায়ার সার্ভিসে দরকার। এইভাবে ভাগ ভাগ না, সবাই একত্র হও। সবাই একটা ইউনিফর্ম, একটা তোমরা কমিটি বলবো না, তোমরা একটা ইউনিফর্মিটি বজায় রেখে তোমরা ইউনিফর্ম ওয়েতে তোমরা কাজ করো। তোমরা সবাই এক জায়গায় তোমরা আন্দোলন করো। একদিনে 1000-এর বেশি যদি তোমরা তোমাদের উপস্থিতি হয়, এবং সরকারকে সবাই একসঙ্গে বলবে, সমস্ত দপ্তরের সরকারকে, সমস্ত মন্ত্রীকে, সমস্ত দপ্তরের অধিকর্তাকে আমাদের জবাব দিতে হবে। আমাদেরটা তোমরা কখন দেবে? তোমরা দেখো, জবাব না দিয়ে সরকার কি পালিয়ে যাবে? কত টিএসআর নামাবে, কত পুলিশ নামাবে? তোমাদের সংখ্যাটা যদি 10 থেকে 20,000 হয়, তাও লাগবে না, 5,000 হলেও যথেষ্ট। 5,000 লোক রাস্তায় নামো। তোমাদেরকে জবাব না দিয়ে কিভাবে সরকার যায় আমিও দেখব, এবং রাজ্যবাসীও দেখবে। ইউনিফর্মিটি
মেনটেন করো, একতা মেনটেন করো, ইন্টিগ্রিটি মেনটেন করো, যে না শান্তিপূর্ণভাবে, না উগ্র হয়ে এই হয়ে এরকম ভাবে না। হ্যাঁ, উগ্রতা মিন্স তোমাদের ভেতরের ইয়েটা থাকতে পারে, তোমাদের যে অ্যাংজাইটিটা সেটা থাকতে পারে, বাট না মানে আনকনস্টিটিউশনাল ওয়েতে কোনো কিছু করবে না। সংবিধান মেনে তোমরা সবাই একত্র হয়ে প্লেকার্ড নিয়ে তোমাদের অ্যাংজাইটি তোমরা দেখাতে পারো, এটা তোমাদের অধিকার আছে, অ্যাংজাইটি দেখাবার অধিকার তোমাদের আছে, এটা করতে পারো। তোমরা একত্র হয়ে সবাই একটা জায়গায় আসো, এসে আন্দোলন করো। আন্দোলন ছাড়া উপায় নেই, তোমাদের রাস্তায় নামতে হবে। পরিষ্কার কথা আমি বলে দিলাম, রাস্তায় নেমে তোমরা বলো একত্রভাবে সবাই একসঙ্গে যে আমাদের এই ডিপার্টমেন্টের অধিকর্তাদের আমি লিখিতভাবে চাই, না হলে আমরণ অনশন, যেমন ভাবে সোনম ওয়াংচুক করেছেন এই লাদাখে। সোনম ওয়াংচুকের মতো তোমরা আমরণ অনশন করো। 10,323 করেছিল, তাদের থেকে দেখে শিখো। এইরকম হওয়া চাই, এইরকম ভাবে বেকারদের পরিবার সহ এভরিবডি সবাই রাস্তায় নামো, দেখি কে আটকায়। কারোর বাপের ক্ষমতা নাই তোমাদেরকে আটকাবার। পুলিশ টিএসআর আসবে তোমাদের ঠেকাতে, ওদের হাত বাঁধা, কারণ তোমরা তো আর ইয়ে করছো না, তোমরা তো কোনো অবৈধ কিছু করছো না। তোমরা লিখিত জানাবে যে আমরা পারমিশন দেখ বা না দেখ, কিন্তু পারমিশন চেয়ে চিঠি তোমরা ডিএম অফিসকে দিয়ে দেবে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে তোমরা জানাবে। এরপর পারমিশন পাও বা না পাও, তখন তোমরা জানাতে পারো না আমরা দিয়েছিলাম, কেন দেয়নি। আজকে যদি সেই জায়গায় সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে করা হতো, তাহলে কি শাসক দল দিত না পারমিশন? তো তোমরা তো না শাসক দল না বিরোধী, তোমরা মানে টোটালি পলিটিক্স থেকে দূরে। তোমরা হচ্ছে তোমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তোমরা যাবে, তোমাদের জবাব দিতেই হবে, তোমাদের কাছে দপ্তরকে দিতেই হবে, কারণ এটা পাবলিক ডিপার্টমেন্টের অধিকর্তাদের কেন চয়ন করা হয়, ওদেরকে কেন নিয়োগ করা হয়? জবাব দেবার জন্য। ওরা কি রাস্তায় নেমে কাজ করে? ওদের জবাব দিতে হয়, রিপোর্ট দিতে হয়, এই তো কাজ ওদের। ওরা যদি রিপোর্ট না দেয় তাহলে কি একটা কেরানি দেবে উত্তর? কেরানির উত্তরের দাম আছে? দপ্তরের অধিকর্তার উত্তর দিতে হবে, শহীদ দপ্তরের অধিকর্তার থাকে। তোমরা সবাই রাস্তায় নেমে তোমরা এই কাজটা করো, সবাই একত্র হয়ে। 5,000 লোক নামো তো দেখি কিরকম তোমাদের দম আছে। নেমে প্রতিবাদ করো। জেআরবিটি, ফায়ার সার্ভিস, পুলিশ সার্ভিস, ট্যাট সবাই একত্র হয়ে, ঠিক আছে? এবং তোমরা জানাবে যতদিন পর্যন্ত উত্তর না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরণ অনশন। উত্তর দিতেই হবে যে কখন দেওয়া হবে। আমি বুঝি না, আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম যে এগুলো তো অলরেডি সই সাবুত সব হয়ে গেছে। স্টেট লেজিসলেচারে এগুলো অলরেডি মন্ত্রী বলে দিয়েছে যে এদেরকে দাও, এই অর্থ বছরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এটার মধ্যে ফাইন্যান্সের সই হয়ে গেছে, অ্যাপ্রুভ ফাইন্যান্স থেকে, এরপর গভর্নর থেকে অ্যাপ্রুভ যে এই নিয়মে তোমরা নাও, সবকিছু হয়ে গেছে। তোমরাও ইন্টারভিউ তোমরা ফেস করেছো, তাহলে তো রেজাল্ট দিতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে পয়সা পাচ্ছে না, যে পয়সা ওইটা তুপাইস ইনকাম সাইডে দিয়ে পাড়ে বসছে না, তো এই জন্য। বুঝতে পেরেছো? তাই আন্দোলন শুরু করো বন্ধুরা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবুও আমি যারা তোমরা এই পুরো ভিডিওটা দেখেছো আমি তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং আমি বলবো আমার এরকম ভিডিও আমি আরো নিয়ে আসবো। আমাকে প্রোৎসাহিত করতে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশনস, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। জয় হিন্দ।